এত ইন্টারেস্টিং লাভ, দুদিনের মাথায় আবার বিয়ে, আমি এই প্রথম দেখলাম আপু। এদিকে মধ্যরাতে ঘুম ভেঙে যায় তাশরিফের। সে জেগে বের হয়ে আছে উঠোনে। উঠানে দাঁড়িয়ে উপরতলায় তাকালো সে। কি হলো যেন? সে রাত্রিকে কল দিল। রাত্রি আর আভা কথা বলছিল। হুট করে তাশরিফের কল দেখে ভূত দেখার মতো চমকে উঠল রাত্রি। আভাকে বলল, তাশরিফ ভাই কল দিয়েছে এত রাতে? নি কল ধর। আমি পারবো না আপু, তুমিই ধরো। ইস, আবার ধর না, নয়তো কোনো কিছু লাগবে। আভা কল ধরতেই ওপাশ থেকে তাশরিফ বলল, জলদি একটু বারান্দায় আয় তো আভা। আভাকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে। সাথে সাথেই কল কেটে দিল। কিরে, কি বললো? বারান্দায় যেতে। রাত্রি ঠং করে হেসে বলল, যা যা, তোকে ডাকছে। তোকে ছাড়া বোধহয় ঘুম আসছে না তার দু চোখে। তাশরিফ দাঁড়িয়ে আছে উঠোনে। পরিবেশ বেশ গা ছমছমে, ঠান্ডা শীতল পরিবেশ। চারদিকে ঝিঝি পোকার শব্দ। আমাকে বারান্দায় আসতে দেখি তাশরিফের ধ্যান কিছুটা তাকিয়ে রইল। সে আবারও কল দিল। রাত্রির ফোন আবার হাতে থাকায় সে কল ধরে তাকিয়ে বলল, ডাকলেন কেন? তোকে দেখতে। আবার থমকে গেল কিছুক্ষণের জন্য। তারপর ডিভোর্সের কথাটা ভেবে বলল, এত রাতে এসব কি ধরনের পাগলামি তাশরিফ ভাই? শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাশরিফ আচমকা আভার মুখে রাগী কণ্ঠে কথাগুলো শুনে অবাক হলো। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারা জীবন থেকে যাক আভা। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমাতে, তুই চলে আয় না। ডক্টর তাশরিফ চৌধুরী ভয় পাচ্ছে আর এইটা আমাকে বিলিভ করতে হবে? আহত দৃষ্টি রাখলো তাশরিফ আভার দিকে। আভা কল কেটে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সবকিছু। আভার রুমে যেতেই রাতে দুষ্টু হাসি মুখে রেখে বলল, ডাকছি পুচি, চলে যা, তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু, ঘুমাও তো, সকালে আবার অনেক কাজ আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, শিপার। ভোর সকাল ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়িতে। চারিদিকে এখনো ফর্সা হয়নি পুরোপুরি। দরজার কড়া নাড়তেই আভার ঘুম ভেঙে গেল। রাত্রির ফোনটা হাতে নিয়ে দেখলো মাত্র 5টা 38 বাজে। হাত হাইফাই করতে করতে বলল, কে? মা বলছি রাত্রিকে ডেকে নিচে আয়। আভা দরজা খুললো। চোখ ঠুলতে ঠুলতে বলল, আহা মা, আপুকে এখন ডেকে কি করবে? আপু ঘুমাক না একটু। আজ সারাদিনই তো দখল গেছে আপুর ওপর। গোসল করতে হবে না? দুধ মাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা, সে না হয় ঠিক আছে, তুই আয় নিচে। আসছে, তুমিও যাও। আভা চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলায় উঠোনে যেয়ে তাশরিফের সেই রুমে শুয়ে আছে সেই রুমে টপকে যেতে হয়। আভা উকি দিল একটু রুমটায়। দেখলো তাশরিফ ঘুমিয়ে আছে। হাতের ঘড়িটাও খুলেনি, ব্যথা পাবে না। এইভাবেই আভা রুমে যায়। গিয়ে জানালা একটু খুলে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি খুলল না জানালা। বাতাস আসলেই হলো। আভা ধীর পায়ে তাশরিফের কাছে গেল। হাতটা কোমল ভাবে ধরে ঘড়ি খুলল। সে যেই ফিরে আসতে যাবে এমন সময় তাশরিফ তার হাতটা ধরে ফেলল। আভা চমকে ওঠে। শুকনো একটা ঢোক গিলে
শরম লজ্জা কিছুই নেই, তাই না? তাশরিফ টি শার্ট খুলতে খুলতে বলল। যাবি নাকি এখন গভীর মিষ্টি পান করব? আবার তাশরিফকে টি শার্ট খুলতে থাকা দেখে বুঝে গেল কথাটা পূর্ণ মানে। তাকে আর পায় কে? জলদি ত্যাগ করে এই রুম। আবার রুম থেকে যেতেই তাশরিফ ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে তার প্রাণ যায় যায় অবস্থা। আভার মুখটা দেখার মতো ছিল। আভা, তাশরিফ উঠেছে? রাফসান চৌধুরী হেসে কথাটা বললেন। আভা বলল, বাবা, আপনি এত সকাল সকাল উঠেছেন? উঠবো না? ভাগ্নের বিয়ে বলে কথা। আমি মামা হই না? আমার কি কাজের অভাব আছে? আভা হাসলো কেবল, বলল, নাস্তা করেছেন? করেছি। তাশরিফ এখনো ওঠেনি? বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো। নাস্তা দিয়ে আয় তাহলে। মামার কথা ফেলতে পারেনি আভা। মামাকে বাবা ডাকতে প্রথমে যে লজ্জা পেত সে ধীরে ধীরে তা কেটে গেছে। সে বলল, নাস্তা নিচে এসেই তো করবে মনে হয়। তাশরিফ এত ঝামেলার মাঝে খেতে পারে না, তুই বরং দিয়ে আয়। আভা মনে মনে বলল, এইবার গিয়ে খাবারটা দিয়ে সোজা চলে আসবো। হাত ধরলে নাকে ঘুষি মারবো, কিস করতে আসলে ঠোঁট কেটে ফেলবো কাঁচি দিয়ে। কাঁচিটা কোথায়? কথাটি ভাবতেই চারিদিকে কাচি খুঁজে আভা অবশেষে পেয়ে গেল। মনে মনে পৈশাচিক হাসি হাসলো সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। তাশরিফকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল আভা। মাত্রই ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে তাশরিফ। খালি গায়ে সে চুল তোয়ালায় দিয়ে মুছতে মুছতে আভাকে দেখলো সে। তাশরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব, জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিসনি। আভা বলল, আপনার আসলেই মুখে কিছু বাঁধে না, তাই না তাশরিফ ভাই? নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেরিয়ে আসুন। নাস্তা রেখে আভা চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাশরিফ। ভেজা শরীর থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আভা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাঁচি নিয়ে এসেছিলি কেন? তাশরিফ ভ্রু কুচকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় আভা। আমতা আমতা করে বলে, না মানে আমার ঠোঁট কাটতে এসেছিলি বুঝি? আভা আরেক দফা অবাক হলো। আসলেই তো, সেটা উনি জানলো কেমন করে? তাশরিফ চট করে আভার হাত থেকে কাঁচিটা নিজের হাতে নিয়ে নেয়। আভার চুলের দিকে কাঁচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো কেটে বেবি করে দেই তোকে। আভা আমতা আমতা করে বলল, কি বলছেন এইসব তাশরিফ ভাই? পথ ছাড়ুন, ডাকছে আমায়। পথ ছাড়ার জন্য পথ ধরেছি? ইস, তাশরিফ ভাই কি শুরু করেছেন এসব? কি চান আপনি? কি চান? জীবনটা শেষ করে এখনো শখ মেটেনি আপনার? আপনাকে বিয়ে করাটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হুট করে আভা এইভাবে রেগে যাওয়ায় তাশরিফ কিছুটা অবাক হলো। কি থেকে কি হয়ে গেল? তাশরিফ কিছু বলতে না বলতেই আভা চলে গেল রুম থেকে। তাশরিফ মিনমিন স্বরে বলল, ভালোই ভালোই রাত্রির বিয়েটা হয়ে যাক, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। আজ রাত্রির বিয়ে। বর এসেছে। সাদিক দেখতে বেশ সুন্দর। জামাই হিসেবে তাকে রাত্রির পাশে মন্দ লাগছে না। জামাই তো লাখে একটা। গেইটে দাঁড়িয়ে আছে আভা। টাকা নিয়ে তর্ক বিতর্ক চলছে। বরপক্ষের একজন ইয়ং ছেলে আভাকে রসিক স্বরে বলল, বেআইন সাহেবা, এই গেটটার দাম 1 লাখ টাকা কিভাবে দাবি করে? তারপর আবার যেই শরবত নিয়ে এসেছেন, আমার তো মনে হচ্ছে চিনি দেন নাই। আভা টিটকারি মেরে বলল, না খেয়ে বলে ফেললেন বেআই। বাহ, আপনি তো দেখছি বুড়োদের মতো বেশ অভিজ্ঞতা আছে। বেআইন সাহেবা কিন্তু বেশভাবে কথা বলতে জানেন। মুখ আছে তো কথা বলবো না? দূর থেকে তাসি সব দেখছিল। হাতের মুঠো আবদ্ধ করলো সে। রুট হয়ে সে গেল গেটের সামনে। আবার হাত ধরে বলল, আমি যে তোকে খুঁজছি, তোর সে খেয়াল আছে? ভুলে গেছিস? তুই একটা ম্যারিড মেয়ে, এত রংঢং কেন করছিস এইখানে? আভা চারিদিকে তাকিয়ে বলল, সবাই দেখছে তাশরিফ ভাই, হাতটা ছাড়ুন, আমার লাগছে। মানুষ দেখছে তাতে আমার কি? আমার ওয়াইফ তুই, গট ইট? রাত্রির বিয়ে হয়ে গেল। একটু আগেই সবাই তাকে বিদায় দিয়েছে। বাবা মা কাঁদছে আনমনে। মেয়ের জন্ম হওয়ার পরেই এই নিয়ম নিয়ে আসে যে তাকে অবশ্যই বাপের বাড়ি ছাড়তেই হবে। আভা ভাবছে একটু পর সে সবাইকে সবটা জানাবে। পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায় সে।
রাতে সবাই স্বাভাবিক হওয়ার পর একসাথে খেতে বসেছে। আভা তখন হুট করেই বলে ফেলল, আমি আর এই বিয়ের সম্পর্কে থাকতে চাই না বাবা। এইবার এই সম্পর্কটা শেষ হওয়া প্রয়োজন। এতে আমি আর তাশরিফ ভাই দুজনেই ভালো থাকবো। আমরা দুজন কেউই আপাতত ভালো নেই। সবাই খাওয়া থামিয়ে হতবাক হয়ে রইল। আভা বাবাকে বলল। তাশরিফ প্লেটে হাত রেখে একধ্যানে শুধু তাকিয়ে আছে আভার দিকে। তার দৃষ্টি স্থির। রাফসান চৌধুরী আর নীলা চৌধুরী একে অপরের চোখাচোখি চেয়ে ক্ষীণ স্বরে বলল, এইটা তো হওয়ারই ছিল নীরা। আমাদের প্ল্যানও এই সম্পর্কটা টেকাতে পারলো না। ভেবেছিলাম আভা অন্য ছেলের সাথে মিশলে তাশরিফের জেলাস ফিল হবে, কিন্তু ঘুরে ফিরে সম্পর্ক আগের জায়গায়। নীলা চৌধুরী মিনমিনিয়ে বলল। চুপ থাকো, এখন দেখো কি হয়। তাশরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আভার দিকে তাকিয়ে থাকলো। আভার দিকে তাকিয়ে হাতের পানি দিতে দিতে রাফসান চৌধুরীকে বলল, বাবা, আমি আগামীকাল সকালে ঢাকায় ফিরব। হসপিটালে আগামীকাল থাকতে হবে। আভা, তুমি সব ভেবে সিদ্ধান্ত নিয়েছো? রাফসান চৌধুরীর দিকে না তাকিয়ে ছোট্ট করে উত্তর দিল। সেও না খেয়ে চলে গেল। এই দহন তার আর সহ্য হচ্ছে না। বুক ফাটে তবুও মুখ ফাটে না মেয়েটার। সকালে ঘুম থেকে উঠতেই আবার নিচতলায় গেল। তাশরিফ হয়তো চলে গেছে, এটা ভাবতেই কষ্ট হচ্ছে মেয়েটার। সে নিচতলায় গিয়ে অবাক হলো। বিশাল আয়োজন। হতবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আজকে কোনো কিছু আছে নাকি বাড়িতে? গতকালই তো আপুর বিয়ে হলো। মামা মামি কোথায়? ঢাকায়। ওরাও চলে গেছে ছেলের সাথে? হ্যাঁ, সর দেখিয়ে অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ? উমা, তোর বিয়ের। আমার বিয়ের বিষয় নিয়ে বলল আভা। সে নাক ফুলিয়ে বলল, একটা সম্পর্ক শেষ করতে বলতে না বলতেই অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা মা। আভার মা হাসলো। মেয়ের হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেল তিনি। এই সম্পর্কটা আর চাই না বলতেই ধরে নিলে আমি ডিভোর্স দেব, তাই না? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের বিয়েটা বিয়ে লাগেনি। এখন অনুষ্ঠান করে ধুমধাম করে আবার বিয়ে করব আমরা রাত্রির বিয়ের পর। কিন্তু তুই বুঝলি উল্টোটা। ভীষণ রাগ নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি। একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। সবাইকে বলে এসেছি অনুষ্ঠান শুরু করতে। নিয়ে যাব তোকে বউরূপে। বিচ্ছেদের শখ জেগেছিল না তোর? সেই শখ আমি একদম মাটিতে মিশিয়ে দিব বিয়ের রাতে। তুই তো ভালো করে চিনিসই না এই তাশরিফ চৌধুরীকে। শুধু অপেক্ষা কর ওই দিনের। ইতি, তোর ডাক্তার সাহেব। চিঠিটা পড়ে চমকে উঠে আভা। এটা কি ছিল? তার মানে কি ভুলটাই না করলাম? আভা অনুশোচনায় কাতরে উঠছে। তড়িঘড়ি করে সে রুমে গিয়ে ফোন হাতে নেয়। তাশরিফের নাম্বারে কল দিতেই ফোন অফ পাচ্ছে সে। খুব বড় একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আবার রাফসান চৌধুরীকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই বলল, বাবা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে। ফোন অফ কেন? তোর সাথে রাগ করেই বোধহয় করেছে। আজ হসপিটাল থেকে ফিরে 4 দিন আর যাবে না, কারণ বিয়ে তো তোদের। আমরা না বুঝেই ছেলেটাকে কষ্ট দিলাম। ওপাশ থেকে আবার শব্দহীন কান্নার অনুভব করলেই রাফসান চৌধুরী শান্ত স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না। তাশরিফের জেদ বেশি, এক সময় রাগ দমিয়ে তোকে ঠিকই কল দিবে। শুনছো, আবার কিছুই খাচ্ছে না। খামাখা ছেলেটাকে ভুল বুঝে এখন নিজে শাস্তি ভোগ করছে। আভার মা স্বামীকে কথাটি বলতেই তিনি অবাক হয়ে বললেন, কি বলো? না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আজ বাদে কাল গায়ে হলুদ। আবার কি বুঝছে না? একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর তো মাত্র 3-4 দিন, এরপরে তো বিয়ে। পাঠান সাহেব কথাটি বলতেই আভার মা স্বামীর পাশে গিয়ে বসলেন। বললেন, মান অভিমান আছে বলেই সম্পর্ক সুন্দর। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে তাশরিফ। গোসল সেরে বিছানায় এসে বসলো সে। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আভাকে ছাড়া। এই কয়েকদিনে মনের অজান্তেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে সে। বোধহয় ভীষণ অন্যায় করেছে, নয়তো এত যন্ত্রণা সহ্য করতে হতো কেন? নীরা চৌধুরী রুমে আসলেন। ছেলেকে চিন্তিত থাকতে দেখে বললেন, কি হয়েছে তাসফির? কি নিয়ে ভাবছিস? মায়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকায় সে। মা, ফুপি আম্মু কল দিয়েছিল? ওইদিকে সব ঠিক আছে? নীরা চৌধুরী কাশি দিয়ে গলা ছাড়লেন।
ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই কি কোনোভাবে আভা কেমন আছে ওটা জানতে চাচ্ছিস? তাশরিফ মায়ের হাত দুটো মুঠো করে ধরে নিজের পাশে বসালো, হেসে বলল, ওটাই মা, আবার কথাই জানতে যাচ্ছি। কানাকাটি করে একাকার মেয়েটা, আজ নাকি সারাদিন কিছুই খায়নি। এমন জেদ ধরে কি করবি বলতো? দে না একটু কল। তাশরিফ মায়ের কথাতে সম্পূর্ণ এড়িয়ে বলল, মা, ক্লান্ত লাগছে, খাবারটা রুমে দিয়ে যাও তো, খেয়ে শুয়ে পড়বো, সকালে আবার হসপিটালে যেতে হবে। নীরা চৌধুরী বুঝছে ছেলের এইসব বলে কাজ হবে না, কিন্তু তিনি অবাক হলেন। সকালে হসপিটালে যাবে মানে? আগামীকাল থেকে তো এ বাড়িতে অনুষ্ঠান, অতিথিরা এসে ভিড় জমাবে, এ বাড়িতে বর থাকবে না। তিনি বললেন, তুই তো কয়েকদিন হসপিটালে যাবি না বলেছিলি। বলেছিস কাউকে যে তোর বিয়ের অনুষ্ঠান করে পালন করা হচ্ছে আবার? মা, বিয়ের দিন বিয়ে করতে যাব, গায়ে হলুদের দিন সময় মতো স্টেজে বসবো, খামোখা সারাদিন বাসায় থাকবো কেন? দমে গেলেন মিসেস নীরা চৌধুরী। ছেলের সাথে কথাই না পেরে বললেন, আচ্ছা, আমি গিয়ে বরং খাবারটা নিয়ে আসি। মিসেস নীরা চৌধুরী চলে যাওয়ার পর তাশরিফ ফোনটা হাতে নেয়। মাঝে তাকে বলল কল দিতে, সে কিভাবে কল দিবে? সে যে এখনো রাগের মাঝে আছে। পুরো কথা না শুনে কিভাবে নিজে নিজে ডিভোর্সের কথা ভেবে নিল আভা। আসলে সে বাসায় থাকবে না, কারণ বাসায় থাকলেই আমাকে অনেক বেশি মিস করবে, তাই হসপিটালে যাবে। তাশরিফ মিনমিনিয়ে বলল, আভা কাঁদছে, একটা কল কি ফুপি আম্মুকে দিব? ভাবতেই ফোনে লক খুলল সে। লক খুলতেই ঝলমল করে উঠল আভার হাসির মুখের ছবিটা। আভা তো জানেই না তাশরিফের মনে সে কত আগে জায়গা দখল করে রেখেছে। তাশরিফ কল লাগালো তার ফুপ্পির আম্মুকে। আপনি কেন এমন করছেন তাশরিফ ভাই? কিভাবে পারছেন আমার সাথে কথা না বলে থাকতে? সারাটা দিন গেল, একটাবারও কল দিতে পারেননি আমাকে। এত ব্যস্ত আপনি। আমি না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এতভাবে কষ্ট দেবেন? আমি মরে গেলেই আপনি শান্তি পাবেন, তাই না?